বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সের কয়েকটা আইটেমের অ্যানালিসিস শেয়ার করব। যে আইটেমগুলো টেকনিক্যাল টেকনিক্যাল প্রয়োজনেই তো কারেকশান হয়। আবার যে আইটেমগুলো এই কারেকশান না হলে লাস্টের যে টপটা তৈরি করছে তার চেয়ে বেশি যেতে পারতো না। লাস্ট মুভমেন্টে যে আইটেমগুলো যে লেভেলে গেছে ওই লেভেল ক্রস করে নতুন প্রাইস লেভেলে যেতে পারতো না কারেকশান না হলে। সেরকম আইটেমগুলো থেকে কয়েকটা আইটেমের আমি অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। যদিও আমরা জানি টেকনিক্যাল অ্যানালিসিসে কারেকশান হয় টেকনিক্যাল প্রয়োজনে, তো এদের প্রয়োজনটা একটু ভিন্ন। ওরা তো এই কারেকশান না হলে নতুন লেভেলে যাওয়ার সুযোগ ছিল না, আবার আগের লেভেলেই থাকতে হইতো, এরকম একটা ব্যাপার। এবং এই অ্যানালিসিসের সাথে মান্থ এন্ডিংয়ের ব্যাপারটাও জড়িত। মান্থলি চার্টের যে পরিমাণ ক্যান্ডেল ধারণ করতে পারে সেই পরিমাণ ক্যান্ডেল ধারণ করার জন্য এই শেয়ারগুলো কারেকশান হয়েছে। কিন্তু অন্য অনেক শেয়ার মান্থলি চার্টের প্রয়োজনে কারেকশান হয় নাই, ভালো পজিশন থেকে মুভিং অ্যাভারেজকে কমিয়ে আনার জন্য কারেকশান হয়েছে। এখন কথা হচ্ছে যে এখন যে আইটেমগুলো দিচ্ছি সেগুলো ক্যান্ডেল মেজারমেন্ট এবং নতুন টার্গেট লেভেলে যাওয়ার জন্য হয়েছে। আর কিন্তু যে কিছু হয়েছে এগুলোর বাইরে অনেকগুলো হয়েছে মুভিং অ্যাভারেজ কমানোর জন্য। এই জন্য এগুলোর বাইরেরগুলোর কারেকশানের বিষয়টা পুরোপুরি সার্টেন ছিল না, পুরোপুরি ধরতে পারা যায় নাই। যে কারণে ইন্স্যুরেন্সের পজিটিভিটি থাকার সম্ভাবনার কথা বলছি, যে ইন্স্যুরেন্স বাজার কারেকশানে গেলেও ইন্স্যুরেন্স কারেকশানে নাও যেতে পারে, হয়তো যাবে না, ব্যাপারটা এমন ছিল, নাও যেতে পারে, বা যেতে হবে ইন্স্যুরেন্সকে কারেকশানে এমন না। তো দেখা গেছে কি বাজার 3 দিন বাজার কারেকশানে ইন্স্যুরেন্স কারেকশান হয় নাই। আবার বাজার কারেকশানের মধ্যেও ইন্স্যুরেন্স একদিন পজিটিভ ক্যান্ডেল করছে। এই যে ইন্স্যুরেন্স একদিন ডোজির মতো করছে, সামান্য কারেকশান হয়েছে, আর একদিন পজিটিভ ক্যান্ডেল করছে। মূলত ইন্স্যুরেন্সের কারেকশান হয়েছে 4 দিন, তবে একদিন একটু বেশি হয়েছে। আবার গতকালও বাজার কারেকশান হয়েছে, কিন্তু ইন্স্যুরেন্স কারেকশান হয়নি, বা ইন্স্যুরেন্স পজিটিভ ছিল সামান্য। তো ইন্স্যুরেন্সের যে কারেকশানটা হয়েছে বেসিক্যালি সেইটা মূলত রেগুলার মুভমেন্টের প্রয়োজনে যে কারেকশান হচ্ছিল সেটাই হয়েছে। এটা আলাদাভাবে টার্গেট মিট করার জন্য 0.618 নেমে যেতে হবে, 0.50 লেভেল নেমে যেতে হবে, সেরকমও না। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। অবশ্যই বেসিস ছিল যে ইন্স্যুরেন্স কারেকশানে নাও যেতে পারে বলার। মূলত 4 দিন কারেকশান হয়েছে ইন্স্যুরেন্স, একদিন ডোজির মতো করছে, সামান্য একটু কারেকশান হয়েছে, সেটা আমরা পজিটিভের মতো ধরে নিয়েছিলাম যেদিন সাপোর্টে টাচ করছে। তো এটাকে অনেকে ভাবতেছে যে আমার 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 অ্যানালিসিসটা বাজার কারেকশানে গেলেও ইন্স্যুরেন্স কারেকশানে নাও যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা কম, সেটা ওকে হয় নাই এটা আপনি ভাবতে পারেন। তবে আমার এই ইন্স্যুরেন্সের কারেকশানের বিষয়টা আসলে বাজার রিলেটেড যে কারেকশান সেটার সাথে ছিল না। বাজার রিলেটেড কারেকশানের সাথে না থাকাতে ইন্স্যুরেন্স 3 দিন পজিটিভ ছিল বাজার কারেকশানে যাওয়ার পরেও, এবং মাঝখানেও একটা কারেকশান করছে, একটা আপ ট্রেন্ডের একটা রিভার্সাল মুডের একটা গ্রিন ক্যান্ডেল করছে এবং একটা ডোজি করছে। এবার আপনারা বুঝে নেন আপনাদের মতো করি, কোনো অসুবিধা নাই। আমার থিমে এই বাজারের সাথে কনসলিডেশন করার ইন্স্যুরেন্সের প্রয়োজন ছিল না, বা ইন্স্যুরেন্স করবে না। ইন্স্যুরেন্স যদি বাজারের সাথে কনসলিডেশন প্রয়োজন করত বা বাজারের সাথে সলিডারিটি ঘোষণা করত কারেকশানের সাথে, তাহলে ইন্স্যুরেন্স এই যে কুজেনসেন লেভেলে থেকে যেত না। কিন্তু কিছু কিছু ইন্স্যুরেন্সে ভালো কারেকশান হয়েছে, এবং সেই কারেকশানটা হয়েছে মূলত মুভিং অ্যাভারেজ বেসড। এবং মুভিং অ্যাভারেজ বেসড কারেকশানের ক্ষেত্রে মূলত বোঝা যায় না যে এই মুভিং অ্যাভারেজ থেকে উঠে আসবে না উঠে আসবে না, উঠে আসার সম্ভাবনা থাকবে কি থাকবে না, মনে হবে থাকবে,
কিন্তু বাজার চাইলে কমাইতে পারে কিছু, ব্যাপারটা হলো এমন। আর এখন যে অ্যানালিসিসগুলো দিচ্ছি, যেই শেয়ারগুলো, সেগুলো মূলত টেকনিক্যাল নেসেসিটি এবং মান্থলি মেজারমেন্ট, মান্থলি ক্যান্ডারের মেজারমেন্ট এবং নেক্সট টার্গেটে যাওয়ার প্রয়োজনে কারেকশানটা হয়েছে। আশা করি বুঝতে পারছেন বা বুঝে নেবেন। না বুঝলে বোঝার চেষ্টা করেন, আর এই টেকনিক্যাল অ্যানালিসিস শিখেন। ইনশাল্লাহ 14 জুন থেকে আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে। যারা আগ্রহী তারা যোগাযোগ করবেন, ভালো জিনিস শিখবেন এবং আপনার কনসেপ্ট চেঞ্জ হবে আশা করি। এখন আসেন, আমি আজকে যে শেয়ারগুলো দেখাবো তার মধ্যে প্রথম হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। দেখেন, আপনারা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের কারেকশান দেখে হতাশ বা সেন্ট্রাল ইন্স্যুরেন্স এভাবে নামবে আপনারা আশা করেন নাই, কিন্তু আমি একটা অ্যানালিসিস দিয়েছিলাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে আমার গ্রুপে, যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স মান্থলি ক্যান্ডেলের প্রয়োজনে কারেকশান হচ্ছে এবং এটা একটা প্রয়োজনীয় কারেকশান। তো দেখেন আজকে, যাই হোক সেটা গেল। এখন আজকে আমরা দেখি সেন্ট্রাল ইন্স্যুরেন্স আসলে বেশ সুন্দর পজিশনে আছে। টানকেনসেন, কুজেনসেন এবং ক্লাউড সেম প্যাটার্নে সেম পজিশনে আছে। এই দারুণ এক অ্যাডজাস্টমেন্ট এখানে। এটা একটা সিনক্রোনাইজেশন, এটা একটা সুপার পজিশন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের। এখানে যেগুলাকে আমি যেভাবে বলবো সেগুলো এক ধরনের আপনারা সিরিয়াল ধরতে পারবেন। আমি টেকনিক্যাল পজিশন ওয়াইজ বলার চেষ্টা করব। টেকনিক্যাল বেটার পজিশন বা সিস্টেম। হ্যাঁ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ওকে আছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের এই প্রয়োজনটা সম্পূর্ণরূপে একটা প্রয়োজনীয় কারেকশান ছিল, আপনারা হতাশ হবেন না। এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স মান্থলি অ্যানালিসিসের প্রয়োজনে, তারপরে নতুন টার্গেটে বা নতুন টপে যাওয়ার প্রয়োজনে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এতটুকু গিয়ে থেমে গেলে কেন, আপনারা একটু বুঝতে হবে। এই রেজিস্ট্যান্সে গিয়ে থেমে গেলে কেন? আমি বলি যে যদি টেকনিক্যাল সাপোর্ট থাকে তাহলে কোনো রেজিস্ট্যান্স না। তার মানে এখানে এর বেশি যাওয়ার ওর টেকনিক্যাল সাপোর্ট ছিল না, ওর পক্ষে যাওয়া সম্ভব হয় নাই বলে ওই লেভেল থেকেই ব্যাক করছে। বাট ওতে এই লেভেল থেকে ব্যাক করার শেয়ার না, কারণ ও অনেক দিন পরে মুভ করতেছে। বাট টেকনিক্যাল বার্ডেন, টেকনিক্যাল নেসেসিটি থেকে এবং মেজারমেন্টগত কারণে সেন্ট্রাল ব্যাক করছে। তো 49 থেকে 43-এ আসছে। এটা খুব হতাশাজনক কিছু না, এটা ফ্রাস্ট্রেটেড হওয়ার মতো বড় কোনো কারণ না। এই যে 43-এ আসছে, ওর থেকে 49 থেকে। এখন আসেন আমরা সেন্ট্রালের টার্গেটটা দেখাই দিই, তাহলে পরে মোটামুটিভাবে আর বেশি কিছু দেখাবো না, এইটাই। তো সেন্ট্রাল বেশ ভালো পজিশানে আছে, বেশ সুন্দর পজিশানে আছে, এটা আমি বলে রাখলাম। সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের একটা টার্গেট হচ্ছে 65। সেন্ট্রালের বেশ কিছু সিনক্রোনাইজেশন পাইছি, এই জন্য আমি এইটাকে সবার আগে রাখছি অন্যগুলোর চেয়ে। আরেকটা টার্গেট আছে 89 বা 90। এই তো আগে 64 বা 65 যাইতে হবে, তারপরে ওখানে যাওয়ার প্রশ্ন আসে। এরপরে যদি আমি একটা সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাইতে চাই, দেখি হয় কি না সেন্ট্রালকে। হ্যাঁ, একটা বরাবর পারফেক্ট একটা সিহর্স প্যাটার্নও হচ্ছে সেন্ট্রাল, ওয়েল মেজার্ড একটা সিহর্স প্যাটার্ন হচ্ছে, যেখানে একটা টার্গেট 64 বা 65, আর একটা টার্গেট কত, আর একটা টার্গেট হচ্ছে সিহর্স দিয়ে 84। তাহলে আপনারা 84টাকেও রাখবেন, 89টাকেও রাখতে পারবেন। এই দুইটা হচ্ছে সেন্ট্রালের সিহর্স প্যাটার্ন দিয়ে সেন্ট্রালের রেজিস্ট্যান্স বা টার্গেট। তো এবং সেন্ট্রাল আপনাদেরকে দেখাই, আমি আপনাদের তাহলে ধারণাটা আসবে। আমি যে কথাটা বলছি সেটার কারণটা একটু দেখাই দিই। এই যে দেখেন, মান্থলি চার্টে সেন্ট্রাল কী করছে, কী করতে বাধ্য হয়েছে,
এই মাসের মেজারমেন্টের কারণে মান্থলি চার্টে সেন্ট্রাল এখন পর্যন্ত এই ক্যান্ডেলটা ধারণ করতে হয়েছে, কারণ এই মাসের হিসাবে সেন্ট্রাল যতটুকু ধারণ করতে পারার ততটুকুই পারবে, এর বেশি সে পারবে না। এই জন্য সে উপরে উঠে আবার নেমে গেছে এবং নেমে গিয়ে সে একটা লম্বা একটা স্পিনিং টপের মতো বা ডোজির মতো করছে। এই হলো বাস্তব চিত্র। তো সেন্ট্রাল আসলে মান্থলি চার্টে বেশ ভালো অবস্থায় আছে এবং ডেইলি চার্টেও খুব ভালো অবস্থা আছে। আমি একটা কারণ বলে দিই আপনাদেরকে, সেন্ট্রাল মান্থলি চার্টে বেশ ভালো অবস্থা থাকার কারণটা আমি একটু দেখাই দিই। সেন্ট্রাল একটু পথ পার হলেই বুলিশ হয়ে যাচ্ছে, জাস্ট এটুকুই বলে দিলাম, এবং সেটা মান্থলি চার্টে। এবং মান্থলি চার্টে সেন্ট্রাল বাই সিগন্যাল দিচ্ছে ক্লাউডে, কুমুতে, রেড ক্লাউডে বাই সিগন্যাল না, সরি, ক্রস ওভার হতে যাচ্ছে সিনকো স্প্যান এ সিনকো স্প্যান বিকে ক্রস করতে যাচ্ছে। সুতরাং একটা গ্রিন ক্লাউড আসার একটা সিগন্যাল বা একটা পজিশন তৈরি হয়েছে। এবং সেন্ট্রাল দেখেন মান্থলি চার্টে একদম ক্লাউডের সাথেই অবস্থান করতেছে, একটু মুভ করলেই গ্রিন ক্লাউডের উপর দিয়ে বুলিশ হয়ে যাওয়ার সুযোগ আছে। এই ধরনের পজিশানে, এই ধরনের প্রাইস লেভেলে খুব একটা শেয়ার নাই। ইটস এ সুপার পজিশন। ওকে, এখন আমি আরেকটা অ্যানালিসিসে চলে যেতে চাচ্ছি। সেন্ট্রালের পরে আমি যাকে দেখাবো সেটা হইল সেন্ট্রালের পরে আমি দেখাবো ঢাকা ইন্স্যুরেন্সও সেন্ট্রালের মতো একই অবস্থা, 52 গিয়ে নেমে আসছে। এই নেমে আসাটা সে আসলে 60 যাওয়ার জন্য, এবং এই নেমে আসাটা তার নেসেসিটি ছিল, তার খুব প্রয়োজন ছিল। তার খুব প্রয়োজন ছিল, যেমন আমি দেখাইছি একটু আগে, ঠিক তেমনি দেখেন মান্থলিতে তাদের কারেকশানের প্রয়োজনের নেসেসিটিটা একটু দেখাই দিই। এই যে দেখেন ঢাকাও একই অবস্থার ক্যান্ডেল করছে, এবং যেটা একটা লং লেগ ডোজির মতো একটা প্যাটার্ন করছে, এবং দেখেন অনেক উপর থেকে নিচে নেমে আসছে। তবে ঢাকাও এই জন্য ঢাকা আবার যে গেইন করবে সেখানে কোনো বাধা থাকবে না, এবং ঢাকা এবার 52 পার হয়ে নতুন লেভেলে যাওয়ার পজিশানে আছে, যাওয়ার চেষ্টায় আছে। কিছু কিছু শেয়ার পিছিয়ে থাকে টেকনিক্যালি, কিছু শেয়ার আগায় থাকে। আমি আগে বলছি, এর আগে বিজিএসিআর প্রাইমের কথা বলছি, পরে প্রাইম সময় নিয়ে একটা পর্যায়ে প্রাইম এগিয়ে আসছে, কিন্তু বিজিএসি এখনও পারে নাই। যার হিসাব, যার মুভমেন্ট, যার প্যাটার্ন, যার মেথড, ক্যালকুলেশান, এগুলো খুব দরকারি। এক শেয়ার এক একভাবে আগায়। যেমন ঢাকা সাফার করাচ্ছে। ঢাকা তো আগে 3-4 টাকা ইপিএসের শেয়ার ছিল, ঢাকার সেই ইপিএসের শেয়ার নাই। এরপরও ঢাকায় বর্তমানে ভালো লেভেলে আছে, এই জন্য আমি এটাকে আজকে 2 নম্বরে রাখছি, এবং ঢাকা এখান থেকে উঠে যাবে, আশা করি কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা না হওয়ার জন্যই আজকের তারিখ পর্যন্ত এই শেয়ারগুলোর যে টার্গেটে যাওয়া প্রয়োজন, যে ক্যান্ডেল ধারণ করা প্রয়োজন, সে ক্যান্ডেলই ধারণ করে আসে। শুধু এইটা মনে রাখবেন। এই যে 5টা শেয়ারের কথা বলতেছি, এই 5টা। ঢাকার নেক্সট রেজিস্ট্যান্স এখানে 56, আরেকটা রেজিস্ট্যান্স হলো এখানে এই 65 বা 70, দুইটা রেজিস্ট্যান্স আছে এখানে, আরেকটা আছে 71। এই রেজিস্ট্যান্সগুলোর একটাতে ঢাকা যাওয়ার চেষ্টা করবে আশা করি, এবং ঢাকা কারেকশানটা হয়ে ভালো হয়েছে, এবং ঢাকার নির্দিষ্ট মেজারমেন্টের ক্যান্ডেল ধারণ করার বিষয়টা, এগুলো জটিল বিষয়, এগুলা বোঝাটা একটু কঠিন আছে। যারা বুঝতে চাইবেন তারা যোগাযোগ করবেন আমার সাথে। এই মূলত ঢাকার টার্গেট হচ্ছে 71। এর আগের একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 56। আশা করি বুঝতে পারছেন। ঢাকাও একই কারণে কারেকশান হয়েছে। ঢাকা মান্থলি ক্যান্ডেলের মেজারমেন্টের কারণে, এরপরে নতুন টার্গেটে যেতে পারার কারণে, এই কারণগুলোতেই ঢাকার কারেকশানটা। এরপরে আমি দেখাচ্ছি
রিপাবলিক শেয়ারটা অনেক ভালো করার আছে, আমি বলে রাখছি। দেখেন রেজিস্ট্যান্স দেখানো আছে। এই কারেকশানটা হয়েছে আসলে তার এই মাসে সে এর চেয়ে বড় ক্যান্ডেল ধারণ করতে পারতো না। যেরকম ইন্স্যুরেন্স সেক্টরেও এই মাসে এত তারিখ পর্যন্ত, আজকে ডেট পর্যন্ত অতটুকুই তার হিসাবের মেজারমেন্ট ক্যান্ডেল ধারণ করা। ঠিক সেরকম রিপাবলিকেরও, রিপাবলিক এই জন্য এই যে দেখেন 47 টার্গেট ছিল, 47 টার্গেটে না গিয়ে সে আগের পুরনো টার্গেট 45-এ গেছে। তো আমি 45-এ কেন লোকজনকে সেল করতে বলবো, বুঝেন নাই? কারণ বলবো না, কারণ হচ্ছে যে এই যে 47 লেভেলে ওর টার্গেট ছিল। তো এইটা এখনও ভ্যালিড আছে, কিন্তু সে তার আগে কারেকশান হয়েছে। কেন কারেকশান হয়েছে? এখানে একটা রেজিস্ট্যান্স আছে তার, এই রিপাবলিকের, এই যে এইটা না মনে হয়, এইটা এই রেজিস্ট্যান্সে গিয়ে সে কারেকশান হয়েছে। এই জন্য রিপাবলিকের এই কারেকশান, এবং রিপাবলিকের এই কারেকশান 57-র টার্গেট দেয়। তো আমি এগুলো তাহলে তুলে ফেলি, এগুলো যেগুলো ছিল এগুলো উঠাই ফেলি, এগুলো উঠাই মূল রেজিস্ট্যান্সগুলো দেখাই। রিপাবলিক কারেকশান হয়েছে 47-এ না গিয়ে, কারেকশান হয়েছে 45-এ গিয়ে। কেন? 45-এ ওর একটা রেজিস্ট্যান্স আছে। এই আশা করি বুঝতে পারছেন। এই 45-এর পরে রিপাবলিকের এখন নেক্সট টার্গেট হবে, আর কোনো টার্গেট বা আর কোনো রেজিস্ট্যান্স নাই। এখন ওর মূল রেজিস্ট্যান্স হবে 57, এই 57। এটাই রিপাবলিকের মেজারমেন্ট। আমি এই মেজারমেন্টটাকে সিহর্স দিয়ে দেখাতে পারবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং রিপাবলিকও এই মান্থে যতটুকু কারেকশান হওয়া দরকার, এই মান্থের ক্যান্ডেল ধারণের উপর নির্ভর করার জন্য এই দেখেন রিপাবলিকও ওকে ফিবোনাসি দিয়ে এবং সিহর্স প্যাটার্ন দিয়ে। তো সুতরাং সব কিছুই ওকে আছে, শুধু রিপাবলিকের মান্থলি পজিশানটা একটু দেখাই দিয়ে আপনাদেরকে। আমি যে বেসিসটা বলতেছি দেখেন, এই যে রিপাবলিক আজকে দিন পর্যন্ত এই ক্যান্ডেলটা ওকে ছেড়ে দিতে হয়েছে, কারণ তার এই আজকে পর্যন্ত ওর হিসাবে ও এতটুকু পর্যন্ত ধারণ করতে পারে, এবং এই মাসেও যতটুকু ধারণ করতে পারবে ততটুকু ওর পক্ষে ধারণ করা সম্ভব হবে। আদারওয়াইজ সে প্রাইস ছেড়ে দিবে। এগুলা টেকনিক্যাল হিসাব, এগুলো টেকনিক্যাল ক্যালকুলেশান, এগুলো আপনারা বুঝতে পারবেন যদি ভালোভাবে দখল নিতে পারেন টেকনিক্যাল অ্যানালিসিসের উপর। এখন আসেন, রিপাবলিকটা আমি শেষ করলাম, এবং রিপাবলিকের নেক্সট টার্গেট হচ্ছে 57। এটা আপনারা দেখতে পাইছেন। সে এই 45-এর একটা রেজিস্ট্যান্স ছিল, ওইখানে এই কারেকশান হয়েছে। কিন্তু 47-এ একটা ছিল, দেখেন বাজার এভাবেই করবে, এটা মনে রাখবেন। 47-এর যে রেজিস্ট্রেশন ছিল এখান থেকে ওইখানে যায় নাই, এটা করতে পারে। এই জন্য আমি মাইন্ড করব বা আমি বলছি হয় না, এটা না, এটা হলো শর্ট টার্ম রেজিস্ট্যান্স। তার আরও রেজিস্ট্যান্স আছে। সে কখন মার্কেট কারেকশানে যাচ্ছে, এই জন্য সে একটু কনসলিডেশন ঘোষণা করছে। কতটুকু কারেকশান হয়েছে রিপাবলিক এই ইন্ডেক্স কারেকশানে? 44 to 39, মাত্র 5 টাকা কমছে। তো এই 5 টাকায় কমাতে যদি আপনি হতাশ হয়ে পড়েন তাহলে তো হবে না। আমরা 15-20 টাকা কারেকশান দেখে আসছি বিভিন্ন সময় ইন্স্যুরেন্সের আইটেমে, আবার সেটা কাভার করে উঠে আসা। এবার তো ভিন্নভাবে আগাচ্ছে ইন্স্যুরেন্স, আগে এভাবে তো আগে না, আগে অনেক বুলিশলি আগাইছে যখন আগাইছে। এখন গেলে রিপাবলিক দেখে নেন। এরপরে হচ্ছে রিপাবলিকের পরে আমি রাখছি বিজিআইসিকে। বিজিআইসি তাও একই কাহিনী। বিজিআইসিও একই কাহিনী। দেখেন জিগজ্যাগ করে উঠতেছে, এটা দিয়ে কিন্তু সে এখনও স্লো আছে। বাট কালকে দেখেন গ্রিন ক্লাউডের মধ্যে রয়ে গেছে প্রাইস, এবং পজিটিভ আবারও উঠবে। রিপাবলিক বিজিআইসি হয়তো অতি খুব তাড়াতাড়ি এইটা ভাঙবে। এইটা ভাঙার জন্যই রিপাবলিক এখনও মান্থলি ক্যান্ডেলকে ওকে রাখছে। মান্থলি ক্যান্ডেল একটা জরুরি এবং কঠিন মেজারমেন্ট, সেটা যদি ওকে না রাখে তাহলে সে উঠতে পারবে না। তো রিপাবলিক এইটা ক্রস করে ওঠার সময় আসছে, এই চ্যানেলটা ভেঙে ফেলবে সামনে আশা করতেছি। রিপাবলিক বলতেছি, বিজিআইসি। এবং বিজিআইসি আসলে আমি আপনাদেরকে বলছি একবার দুইবার বারবার, এগুলো বলা ঠিক না।
বিজিআইসি এখান থেকে ডবল হওয়ার শেয়ার ইন কোর্স অফ টাইম আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমি কাউকে ঠকানোর জন্য কোনো কথা বলি না, বলবো না। আমার কথা না মিলতে পারে, অ্যানালিসিস না মিলতে পারে, সেটা অন্য কথা। বিজিআইসি 80 না আরও বেশি যাওয়ার আছে। আপনারা পাস্ট পারফরমেন্স দেখলে এই যে এবার দেখেন, আপনারা যেটা দেখাইতে চাইছি, এই মাসে আজকের তারিখ পর্যন্ত বিজিআইসির পক্ষে এই ক্যান্ডেলটা ধারণ করার প্রয়োজন ছিল। এই ক্যান্ডেলটা ধারণ না করে সে থাকতে পারতো না। এই কারণ এই ক্যান্ডেলটা ধারণ করছে সে টেকনিক্যাল নেসেসিটি থেকে, টেকনিক্যাল প্রয়োজনে। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন বিজিআইসির টার্গেট কত, এই যে 80 যে বলছি, মিনিমাম টার্গেট হচ্ছে 80। বিজিআইসির মিনিমাম টার্গেট হচ্ছে 80, বা এখানে কত 77 দেখাচ্ছে। এটা হচ্ছে বিজিআইসির মিনিমাম টার্গেট। দিস ইজ নট ফাইনাল টার্গেট বা লং টার্ম টার্গেট, এটা হচ্ছে বিজিআইসির মিনিমাম টার্গেট। এই লং টার্ম টার্গেটে মিনিমাম টার্গেট হচ্ছে 77 বা 76। এই তো যাই হোক, বিজিআইসির কারেকশানের কারণটা শেয়ার করলাম, এবং বিজিআইসি কেন প্রাইস ছাড়ছে সেটাও শেয়ার করলাম। বিজিআইসি একটু স্লো থাকতে পারে, এখনও একটু স্লো থাকতে পারে। বিজিআইসি স্লো থাকতে পারে 4 মাস আগে বলছি, সেই 4 মাস আগের কথা এখনও মিলাই দেখেন কেন মিলে, কিভাবে মিলে। এগুলো সব টেকনিক্যাল ব্যাখ্যা, টেকনিক্যাল কারণে বলা, এর বাইরে অন্য কিছু না, অন্য কিছু বলার সুযোগ নাই। তাহলে বিজিআইসির নেক্সট রেজিস্ট্যান্স আমরা খুব স্বাভাবিকভাবে দেখাইতে পারি এটাকে, যেটা আগে দেখাইছি। এই লেভেলটা 52, এটা একটা নেক্সট রেজিস্ট্যান্স হতে পারে বিজিআইসির, অথবা বিজিআইসির আরেকটা রেজিস্ট্যান্স হতে পারে বরাবর এটা 66 বা 65। হ্যাঁ, এই দুইটা রেজিস্ট্যান্সই থাকলো বিজিআইসির। এখানে একটা রাউন্ডিং বটম হতে পারে বিজিআইসির, এবং রাউন্ডিং বটমের দিকে যাচ্ছে, একটু স্লো যাচ্ছে। এই জন্য বিজিআইসির রাউন্ডিং বটমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রাইসকে স্লো যাইতে হয়, এটা আপনারা জানেন। তো সব মিলিয়ে বিজিআইসিকে আমরা একটা রাউন্ডিং বটম দিয়েও দেখাইতে পারি, একটু দেখাই দিলাম। এটা হলো বিজিআইসি, উপরেরটাও হবে নিচেরটাও হবে, দুইটা মিলিয়ে হবে। বিজিআইসি যে স্লো থাকার কথা বলছি অতীতে, বিজিআইসি এখনও স্লো আছে, প্রাইম সেটা কভার করে ফেলছে। তো আশা করি বুঝতে পারছেন বিজিআইসির প্রাইস লেভেলটা কম, এই লেভেলে সে থাকবে না, সে মিনিমাম 70-80 যাওয়ার শেয়ার আছে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। বাজার প্রাইস দিবে কেন, বাজার প্রাইস দিবে এর অতীতের এই প্রাইসের রেকর্ড ছিল, যেটা টেকনিক্যাল অ্যানালিসিসের একটা প্রিন্সিপাল বা একটা নীতি। এরপরে আসতেছি আমি হলো মেঘনা ইন্স্যুরেন্স। মেঘনা ইন্স্যুরেন্স এই শেয়ারটা একটা টার্গেট মিট করছে, আমি দেখাই দিই এগুলা, যদিও এখানে সব কিছু ছিল, দেয়া ছিল। এই যে মেঘনা ইন্স্যুরেন্সের বেশ কিছু টার্গেট ছিল, তার মধ্যে একটা টার্গেট ছিল 45। মেঘনা ইন্স্যুরেন্স সেটা মিট করছে, সেটা মিট করে ও কারেকশানে আসছে। তো এটা তো খুব স্বাভাবিক, একটা শেয়ার কোত্থেকে উঠছে 24-25 টাকা থেকে ওঠার পরে যদি এই টার্গেটে যায় 45-এ যায়, এই টার্গেটের 45টা ছিল এইখান থেকে। এই মেজারমেন্টে মেঘনার টার্গেট ছিল 45। এই মেজারমেন্টে গিয়ে কারেকশান হয়, এটাও একটা মেজারমেন্ট ছিল, এটাও দেখাইছি এক সময়। কিন্তু মেঘনার আরও টার্গেট আছে, সেগুলো হচ্ছে কত, এই যে আরেকটা টার্গেট আছে মিনিমাম এই 60 টাকা। তা আপনারা এই 60 টাকা বা 62 টাকা এই লেভেলটা ধরে ট্রেড করতে পারবেন মেঘনার জন্য। এবং মেঘনার নেক্সট টার্গেট কিন্তু আসলে 60 টাকা। আরেকটা রেজিস্ট্যান্স আছে মেঘনার টার্গেট আছে, সেটা হলো এইটা, যেটা 52। এটা একটা মেঘনার রেজিস্ট্যান্স 52 এবং 60, এই দুইটার মেঘনা রেজিস্ট্যান্স। মেঘনা একটাতে গিয়ে কারেকশান হয়েছে, সেটা হচ্ছে ফিবোনাসি এক্সটেনশন লেভেল 1, গোল্ডেন রেশিও 1.618 লেভেল। এখন যদি আমি মেঘনাকে যদি সিহর্স প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে যে প্যাটার্নটা হয় দেখি এটা হয় কি না। হয়,
ওই যে 52 টাকা লেভেলে ম্যাগনার একটা রেজিস্ট্যান্স থাকে, তো সেটা দেখাই দিলাম। একটা 52 আর একটা হচ্ছে 60। এরপর কি ম্যাগনা যাবে? হ্যাঁ, ম্যাগনা এরপরেও যাবে। ম্যাগনার এরপরও রেজিস্ট্যান্স আছে, টার্গেট আছে। ইন্স্যুরেন্স সেক্টর যতদিন মুভ করবে ততদিন ইন্স্যুরেন্সের আইটেমগুলোর টার্গেট থাকবে, কারণ টার্গেট অনেক আছে ম্যাগনার এখনও। শুধু আমি একটু আপনাদেরকে দেখাই দিই ম্যাগনাকে ইচুমুকো দিয়ে, এবং ম্যাগনার এই মান্থলি চার্টের নেসেসিটিটা একটু দেখাই দিই, তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন যে কী জন্য প্রাইস ছাড়ে, কী জন্য কারেকশান হয়, কী জন্য টেকনিক্যাল নেসেসিটি, এগুলো বলি। এই যে দেখেন, এখানে একটা রেড ক্যান্ডেল প্রয়োজন ছিল ম্যাগনার, এবং ম্যাগনা সেটা কমায় আনছে রেড ক্যান্ডেল দিয়ে, কারেকশান দিয়ে। আশা করি বুঝতে পারছেন। আজকে এখানে শেষ করতেছি টেকনিক্যাল অ্যানালাইসিস। ম্যাগনার কারেকশানও প্রায় শেষ পর্যায়ে, একটু থাকতে পারে ম্যাগনার কারেকশান, একটু থাকতে পারে, নাও থাকতে পারে, তবে ম্যাগনার কারেকশানও শেষ পর্যায়ে। ম্যাগনা উঠে আসবে আশা করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আমার অ্যানালিসিস যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভেরি মাচ ইম্পর্টেন্ট কোর্স, যেটা আপনারা বাজারে পাবেন না, যেই পড়াশোনাগুলো, যে টেকনিক্যাল নলেজগুলো বিভিন্ন কোর্সে পাবেন না, ইনশাল্লাহ আমার এখানে সহজ হয়ে যাবে। 14 তারিখ থেকে কোর্স শুরু হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 14 সেপ্টেম্বর।